বাবা উঠেছিস? খুব ভালো হয়েছে। সারাদিন কিছু খাসনি, কি খাবি বল, আমি এখনই নিয়ে আসছি। মা, পাখি? আমার পাখি কই? নাই, কেউ নাই, তুই বস, আমি এখনই তোর খাবার নিয়ে আসছি। জ্বর এখনো পুরোপুরি যায়নি, তাই খেয়ে বাকি ওষুধগুলো খেতে হবে। না না, আমি কিছু খাবো না। আমার পাখিকে চাই। মা, আমার পাখিকে এনে দাও। শায়লা রহমানের ধৈর্যের বাঁধ যেন এবার ভেঙে যাচ্ছে। বুঝের ছেলে কেমন অবুঝের মতো আচরণ শুরু করেছে, তাই তিনি রাগী স্বরে চেঁচিয়ে বলে উঠলেন, নাই তোর পাখি, কোথাও নাই, সে তোকে ফাঁকি দিয়ে তার নাগরের কাছে চলে গেছে। মা। মায়ের কথার পরিবর্তে উচ্চস্বরের এই চিৎকারে ছেলের রাগ প্রকাশ পেল না, পেল শুধু আকুতি ভরা করুণ আর্তনাদ। অভিমানে ছেলের ফর্সা মুখটা আরো মলিন হয়ে গেল। সে আবারও এক পলক মায়ের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। শায়লা রহমান তাকে এভাবে উঠতে দেখে বাধা দিল। না বাবা, একদম উঠবি না, শরীর টলমল করছে তোর, পরে যাবি শাদি। আমি ঠিক আছি মা, চিন্তা করো না। না, তুই ঠিক নেই, বস এখানে। সাদিদ শুনল না, মায়ের অবাধ্য হয়ে রুম থেকে বেরিয়ে গেল। শায়লা রহমানও তার পেছন পেছন ছুটল। সাদিদ যেন নেশা না করেও আজ মাতালের ন্যায় আচরণ করছে। পাগুলো তার থরথর করে কাঁপছে, সাথে পাল্লা দিয়ে সে নিজেও। তাই হাঁটার সময় এখানে সেখানে হোঁচট খেতে লাগলো, যার ফলস্বরূপ কিছু জিনিস মেঝেতে পড়ে ভেঙে গেল। নীরবতার চাদরে ঢাকা এই শুনশান রাতে ছোট্ট আওয়াজগুলো যেন ভীষণ দাগ কাটে। তার উপর শায়লা রহমানের এমনভাবে ছেলের পেছন পেছন দৌড়ে আসাতে বাড়ি শুদ্ধ অনেকেরই ঘুম ভেঙে গেল। তারা দরজা খুলে বাহিরে এত রাতে কি হচ্ছে সেটা দেখার জন্য বেরিয়ে আসলো। শাদি বাবা আমার, মায়ের কথা শুন, কোথায় যাচ্ছিস? শরীরটা ভালো না বাবা, পরে যাবি, শুন। সাদিদের কোনো হেলদোল নেই। সে টলতে টলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। সদর দরজা খুলতে গেলে শায়লা রহমান গলার আওয়াজ বাড়িয়ে হাসিবুর রহমানকে ডাকতে লাগলো। শাহিদের বাবা, এই কোথায় তুমি? জলদি আসো, দেখো শাদি কি করছে। এই বাবা শোন মায়ের কথা, যাস না আব্বা। দাঁড়া শাদি, এত রাতে একদম পাগলামি করবি না। সারাদিন তোর অবস্থা দেখা কিছু কই নাই, তাই বললা ভাবিস না এখনো তোর এমন পাগলামি চুপ কইরা দেখুম। দিলারা রহমান নাতির পাগলামি সহ্য করতে না পেরে বেশ রাগ নিয়েই কথাটা বলে উঠলেন। বড়দের সাথে বেয়াদবি সাদিদের স্বভাবে নেই, তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল। নিচু স্বরে দাদুর উদ্দেশ্যে বলল, দাদু, বাধা দিও না। আমার পা, নীলাঞ্জনাকে খুঁজে বের করতেই হবে। চুপ, একদম চুপ। তোর পছন্দ দেখে আমরা কেউ বিয়েতে না করি নাই, কিন্তু এখন কোনো মতেই ওই মুখ পরি মাইয়ারে আমাদের বাড়ির বউয়ের আসনে বসাইতাম না। ভুইলা যা ওই চরিত্রহীনা মাইয়ারে। তোরে আমি পরিল্লাহান সুন্দরী মাইয়া দেখা বিয়া করামো। যা ঘরে যা। সাদিদ হাতের মুঠি শক্ত করে দাঁড়িয়ে রয়েছে, চোখ জোড়াতে যেন রক্তের স্রোত। ফর্সা মুখে কপালের নীলচে রক্তটা স্পষ্ট ফুটে উঠছে। দাদুর জায়গায় অন্য কেউ হলে হয়তো সে এতক্ষণে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলত, কিন্তু ভুল মানুষ ভুল জায়গায় দাঁড়ানো, তাই নিজের রাগটাকে শক্ত হাতে চেপে নিতে চাইল। সে দাদুর কথায় বেয়াদবি করল না, কিন্তু তার কথা শুনল না। আবারও সামনের দিকে পা বাড়াতেই শায়লা রহমান কেঁদে কেটে বলে উঠলেন, ওই মেয়ে তোর কাছে সব, আমরা তো কিছুই না শাদি। তোর বুড়া দাদু বলছে, আমি বলছি, সেটা তোর কানে যাচ্ছে না? 2 দিনের এক মেয়ের ভালোবাসায় মায়ের ভালোবাসা ভুলে গেলি? বাহ বেটা বাহ, সত্যিই অসাধারণ। শায়লা রহমান মুখে শাড়ির আঁচল গুজে আবারও হতাশার কান্না শুরু করলেন। সাদিদ মলিন মুখে একবার মায়ের দিকে তাকিয়ে আবার দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো। সময় দেখেই তার বুকটা ধকধক করে উঠল। কতগুলো মুহূর্ত কেটে গেল, অথচ সে এখনও তার প্রাণ পাখির দেখা পেল না। এখন দ্বিধাদ্বন্দ্বে ভোগার সময় নয়, জলদি সিদ্ধান্ত নিতে হবে। তাই সে প্রথম নীলাকে খুঁজে বের করার সিদ্ধান্ত স্থির করল। প্রথমে নীলাকে খুঁজে বের করা জরুরি, তারপর না হয় মায়ের পায়ে ধরে বসে থাকবে, তবুও মায়ের রাগ ভাঙিয়ে ছাড়বে। সে নিজের সিদ্ধান্তে স্থির থেকে সামনে পা বাড়াতেই তার ফুপি বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, তুই তো বড্ড বেয়াদব হচ্ছিস শাদি। এতগুলো মানুষ বলছে, তারপরে তুই এত রাতে ঘরের বাইরে পা রাখতে যাচ্ছিস, তাও ওই চরিত্রহীনা বেশ্যমের জন্য। চুপ। সাদিদ এত জোরে হুঙ্কার দিয়ে উঠল যে ফুপি ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। আচমকা এমন শান্তশিষ্ট রূপ থেকে সাদিদ যে বাঘের মতো গর্জে উঠবে সেটা কেউ আঁচ করতে পারেনি। সে রাগে ফুঁসতে ফুঁসতে সামনে হেঁটে এসে ফুপির সামনে দাঁড়ালো। এতক্ষণের নম্রতা ভদ্রতা সবকিছু ভুলে গিয়ে ডান হাতের তর্জনী আঙুল উঠিয়ে শাঁসিয়ে বলে উঠল, খবরদার ফুবি, নতুবা সম্পর্কের গুরুত্ব ভুলে যাব।
যাকে তুমি এইসব অপবাদ দিচ্ছ সে আমার পৃথিবীর বৃহৎ একটা অংশ জুড়ে রয়েছে। তার বিরুদ্ধে এমন কটু কথা আমি জীবিত থাকতে সহ্য করব না। তাই মুখ সামলিয়ে, নতুবা আমার থেকে খারাপ আর কেউ হবে না। ফুপি প্রথম অবস্থায় ভয় পেয়ে গেলেও এখন পুরোপুরি তেতে উঠলেন। সেই ছোট্ট সাদিদের কি ভয়ঙ্কর সাহস! তা আবার কার জন্য? পুরো পরিবারের বদনাম রটানোর জন্য যে তাই তার জন্য? ফুপিও এবার কড়া গলায় বলে উঠলেন, এত অধঃপতন! ছি সাদিদ, ছি! তোর থেকে এটা আশা করি না। ওই বাইরের মেয়ের জন্য তুই আমাদের সাথে বেয়াদবি করছিস। অন্য সময় হলে বেয়াদবির জন্য ক্ষমা চাইতাম ফুপি, আজ চাইবো না। কেননা তুমি যে অপরাধ করেছো সেটা আমার কাছে ক্ষমাযোগ্য নয়। শুধু সম্পর্কের খাতিরে আজ তুমি সুস্থ সবল এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। আল্লাহ না করুক তোমার স্থানে অন্য কেউ হলে আমি এই মুহূর্তে কি করতাম সেটা নিজেও জানি না। সাদিদ চুপ, বহুত কইছস। তোর ফুফু ভুল কি কইছে? ওই বেসরম মায়ারে আরো খারাপ কহন দরহার। বিয়ের মজলিসে থাইকা প্রেমিকের হাত ধইরা ভাগ্যা যায়। কেমন লাজিজ মানুষ! ছি, এমন মায়া থাইকা না থাকাই উত্তম। সাদিদের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। হাজার চেয়েও নিজেকে শান্ত রাখতে পারছে না। কিন্তু তার বিপরীতে যারা দাঁড়িয়ে সবাই তার গুরুজন। এই জায়গায় সে ফেসে গেছে। তাই আর একটা কথা না বাড়িয়ে বাড়ির পাশের সেন্টার টেবিলে সজোরে লাথি দিল। আশেপাশে খুঁজে যতগুলো ভাঙার মতন জিনিস পেল সবগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করল। তার এই ধ্বংসলীলা হতে টিভি, ফুলের টব, অ্যান্টিক শোপিস কোনো কিছু বাদ পড়ল না। সাজানো গোছানো ঘরের সব কিছু ভেঙে দিয়ে সে হনহনিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে গেল। কাচের টুকরোগুলো এখনও এখানে সেখানে গড়াগড়ি করে আওয়াজ তুলছে। মুহূর্তে যেন শান্তশিষ্ট পদ্মালয়ের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। সবাই বোধহয় এখনও আকস্মিক শখ থেকে বের হয়ে আসতে পারল না। তাই ধ্বংসাত্মক আসবাবপত্রের দিকে এখনও ফ্যাল করে তাকিয়ে রয়েছে। গায়ে উচ্চমাত্রার জ্বর, পা কেটে রক্ত গড়গড়িয়ে বের হচ্ছে। এমন অবস্থায় বিয়ের শেরওয়ানি পরিহিত অবস্থায় সাদিদ এলোমেলো পায়ে ঢাকার রাস্তায় নিজের প্রিয়তমার খুঁজে বের হয়েছে। নিজের বর্তমান করুণ পরিস্থিতিতে তার বিন্দুমাত্র খেয়াল নেই। কেননা নিজের দিকে নজর দেওয়ার সময় কোথায়? এতটাই দিশেহারা যে প্রিয়তমার খোঁজে বের হওয়ার জন্য যে পকেটে টাকা থাকা লাগবে সেই খেয়ালটুকু তার মধ্যে এখন নেই। আর না আছে সুশীল মানবজাতির অতি প্রয়োজনীয় জিনিস, পায়ের জুতো। তার অবস্থা এই মুহূর্তে একেবারে খাপছাড়া। পিচ ঢালা রাস্তায় কাটা নগ্ন পা জোড়া যেন সামনে এগোতেই চাইছে না। তারপরও সে পা জোড়া টেনে টেনে খুঁড়িয়ে সামনের দিকে হেঁটে চলেছে। তার দৃষ্টি ভীষণ এলোমেলো। তাই সামনে যে তীব্র বেগে গাড়ি ছুটে আসছে সেদিকে তার খেয়াল নেই। গাড়ির হেডলাইনের আলো চোখ ঝলসে দিতেই সে হাত দুটো দিয়ে চোখ বন্ধ করল। কিন্তু ভয় পাওয়ার বিন্দুমাত্র লক্ষণ তার মধ্যে প্রকাশ পেল না। আর না ভয়ের প্রতিধ্বনি হয়ে মুখ ফুটে কোনো তরুণ আর্তনাদ বের হলো। বর্তমান পরিস্থিতি যেন তার নিকট সকল ডর ভয়ের ঊর্ধ্বে। সেকেন্ড সময় ব্যয় হতেই লাস্ট মোমেন্টে এসে থেমে যাওয়া গাড়িটা হতে উল্কার গতিতে কেউ বেরিয়ে আসলো আর চোখের পলকে ধিরিম ধারিম সাদিদের পিঠে কয়েকটা লাগিয়ে দিল। হারামি, আর একটু হইলে গাড়ির চাক্কা নিচে পড়তি। মনটাই তো কইতাছে এখন ইচ্ছা করি চাক্কা নিচে ফালাই দেই। সাদিদ ঝাপসা চোখে তানভীরের মুখপানে তাকালো। মেয়ে হলে বোধহয় কাছের মানুষের সান্নিধ্যে পেয়ে এই মুহূর্তে ডুকরে কেঁদে উঠত। কিন্তু সে যে ছেলে, আর এই সমাজের ছেলেদের কান্না করা নিষিদ্ধ। বুকে পাথর চেপে মরে গেলেও তার কান্না করা যাবে না। জন্মের পর থেকে এমনটাই তারা জেনে এসেছে। তাই সাদিদও কাঁদল না, শুধু প্রাণপ্রিয় বন্ধুকে শক্ত করে জড়িয়ে ধরল। সাথে সাথেই যেন মাথা গরম। তানভীরের মাথাটাও ঠান্ডা হয়ে গেল। রাগটাও কমে আসলো, কিন্তু প্রকাশ করল না। শুধু হালকা করে পিঠ চাপড়ে বিনা বাক্যে সান্ত্বনা দিল। ভাঙা গলায় সাদিদ বাচ্চাদের ন্যায় বলে উঠল, তোমার কলিজাটা কই? আমি যার পারছি না। কতটা সময় পেরিয়ে গিয়েছে অথচ সে আমার সাথে নেই। কোথায় সে? আমার যে বড্ড কষ্ট হচ্ছে। তানভীর আর এমন কথায় কষ্ট পেলেও বুঝতে দিল না। বরাবরের মতোই অনুভূতিহীন কণ্ঠে তেতে উঠল, আসছে আমার মজনু। তোর কলিজা জায়গাতেই আছে। বিশ্বাস না হলে বল, বুকের পাঁজর ভেঙে কলিজা বাইর করে দেখাই। সাদিদকে ঝটকা মেরে সরিয়ে দিয়ে কোমরে হাত বেঁধে তানভীরের এমন খাপছাড়া কথাতে কষ্টের মধ্যেও সাদিদ মৃদু হেসে ফেলল। বুকে পরপর কয়েকটা ধাক্কা দিয়ে বলল, শালা তুই আর সুতরা এলি না। হ্যাঁ রে, কলিজা বাইর করে দিতে পারলাম না বলে দোস্ত থেকে শালা হয়ে গেলাম? এত জলদি পদোন্নতি? কিন্তু বোন তো নাই, আর বিনা পাওনাতে এই তানভীর সান্ত্বনা বাক্য গ্রহণ করবে না। আগে বোন বিয়া দে, তারপর শালা মামা সব ডাইকো। বলে সে দাঁত কেলিয়ে হাসল। সাদিদ হাসতে হাসতে তাকে আরও কয়েকটা উত্তম মাধ্যম লাগালো। আরে থাম ভাই থাম, সারাদিন না খাইবে তো জোর কোথা থেকে আসে? হ্যাঁ, শরীর তো না যেন হাতি।
আর তুই হইলি হারি চিরন্তন শত্রু কুমির, বিনা দাওয়াতে চলে আসিস। এই ছেলে কি বলতে চাও? তানভীর আর বিনা দাওয়াত? ও সব শুধু স্বপ্নে কল্পনা করা যায়। তানভীরের ভাব দেখে সাদিদ ঠোঁট কামড়ে হাসল, কিন্তু পর মুহূর্তেই আবারও চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। তানভীর তার মুখশ্রী দেখে ভেতরের মনোভাব আঁচ করতে পারল, কিন্তু সান্ত্বনা বাক্য না বলে আবারও খানিকটা রাগী স্বরে বলল, শালা তোর লাইকার রাতে ঘুমাইতেও শান্তি নাই, সারাদিন জ্বালাইয়া রাতেও জ্বালাইতে চলে আসছোস। তোকে কখন জেলাইলাম? বাহ, বহুত সুন্দর। খুন করে বলছে আমি অপরাধী নই, লাচ্ছি মহারামি। আন্টির ফোন পেয়ে ঘুম থেকে দৌড়ে আসি, দেখ হয়তো পুরো ঢাকার রাস্তায় ইতিমধ্যে তোরে খুঁজে বের করার গ্যাং বাইরে হয়ে পড়ছে। মায়ের কথাটা শুনে সাদিদের মনটা আবারও তিক্ততায় ভরে উঠল। কানগুলো যেন এখনও সেসব কটু বাক্য হজম করতে পারছে না, গলায় এসে আটকে রয়েছে। না হজম করা যাচ্ছে না গিলে ফেলা যাচ্ছে। সে কোনো প্রত্যুত্তর না করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। তানভীর সবটাই পরখ করেছে। শায়লা রহমান ফোনেই তাকে বাড়িতে কি করে এসেছে কান্না মিশ্রিত গলায় লাগাতার বলেছে, তাই বোঝার আর বাকি নেই। তাই ওই দিকে না গিয়ে সরাসরি বলল, পায়ের অবস্থা ভালো না, গাড়িতে ওঠ। লাগবে না, আমি ঠিক আছি। দেখ সাদি, মাথা এমনিতেই গরম, তাই তুই আর তেরামি করে গরম করিস না। সাদিদ তার সাথে কথা বাড়াতে চাইল না। আপাতত তার নীলাকে প্রয়োজন। একটা সেকেন্ডের মূল্যেও অনেক। সাদিদকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যেতে দেখি তানভীর খেপে গেল, কিন্তু পর মুহূর্তেই সাদিদের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করলো, আর সে সফলও। তাই কয়েক কদম এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। সাদিদ মলিন চোখে মুখে তার দিকে ফিরে তাকাতেই সে শীতল কণ্ঠে বলল, পাগলামি করিস না ইয়ার, এইভাবে পাগলের ন্যায় রাস্তায় রাস্তায় ঘুরলে নীলাকে খুঁজে পাবি? তাকে খুঁজে বের করার জন্য প্রথমে নিজেকে সুস্থ রাখতে হবে। এইভাবে কোনো কিছু সমাধান হয় না, উল্টো নিজে অসুস্থ হয়ে পড়বি। এমন কথার পরিপ্রেক্ষিতে সাদিদ আর কিছু বলতে পারল না। সে যথেষ্ট বুঝদার একটি ছেলে, খারাপ পরিস্থিতিতে নিজেকে সামলে নেবার যথেষ্ট দৃঢ় মনোবল রয়েছে। কিন্তু অতি আপন মানুষ অর্ধাঙ্গিনীর অনুপস্থিতি যেন তাকে বাচ্চাদের ন্যায় অবুঝ হতে বাধ্য করেছে। সে চোখ দুটো সরু রাস্তায় সীমাবদ্ধ করে রাখল। তানভীর এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল, এক প্রকার জোরপূর্বক গাড়িতে টেনে এনে সামনে বসালো। গাড়িতে থাকা ফার্স্ট এড বক্স থেকে নিজেই হালকাভাবে স্যানিটাইজেশন করে ব্যান্ডেজ করে নিল। পুরো সময় সাদিদ কেবল নির্বাক শ্রোতা হয়েছিল, যেন আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কিছুই আসে যায় না। কাটা জায়গায় যে ব্যথানাশক পরাতে জ্বলছে এটাও যেন তার মুখভঙ্গিতে প্রকাশ পেল না। সর্বদা হাসি খুশি দুরন্ত চঞ্চল স্বভাবের ছেলেটার আকস্মিক এমন চুপসে যাওয়া যেন তানভীরের বুকে ভীষণ গাঢ় ক্ষত সৃষ্টি করছে। সহ্য হচ্ছে না ভাইয়ের এমন কষ্টে জর্জরিত মুখশ্রী। জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে সবকিছু, তার সাথে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে করছে এর পেছনে জড়িত প্রত্যেকটা অস্তিত্বকে। মাথাটা বড্ড ভন ভন করছে, মনে হচ্ছে কেউ 20 কেজির মালামাল ছোট্ট মাথাটার উপর চাপিয়ে দিয়েছে। শরীরটাও বড্ড ম্যাজ ম্যাজ করছে, চোখ দুটো খোলা সম্ভব হচ্ছে না। তারপরও নীলা জোরপূর্বক টেনে টেনে চোখগুলো খুলতে চাইল। ঝাপসা চোখে কিছু দেখতে পারছে না। যখনই হাত ঢোলে চোখ পরিষ্কার করার জন্য চেষ্টা করলো, বুঝতে সক্ষম হলো এটা সম্ভব নয়। তার হাত দুটো পেছন দিক দিয়ে কোনো কিছু দিয়ে শক্তপোক্তভাবে বাঁধা। মুখ দিয়ে কথা বের করতে গিয়েও আটকা পড়ল। কেউ নির্দয়ভাবে তার মুখটা শক্ত কাপড়ে বেঁধে দিয়েছে। শরীরের যন্ত্রণা বেড়ে মস্তিষ্কে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু হালকাভাবে স্মৃতির পাতায় ভেসে উঠতেই সে আঁতকে উঠল। আশেপাশে চোখ ঘোরাতেই নিজেকে এক অজানা নির্জীব স্থানে আবিষ্কার করল। দিন নাকি রাত সেটা অনুমান করা যাচ্ছে না। বন্দি ঘরের পুরোপুরি সার্থকতা যেন এখানে রচিত। দরজা জানালা এমনকি ভেন্টিলেটরের উপরও পর্দা দ্বারা ঢাকা। এমন একটা জায়গায় নিজেকে আবিষ্কার করে নীলার যেন দমটা গলায় এসে আটকেছে। চোখ জোড়া জলে টইটুম্বর, মুখ দিয়ে আপ্রাণ চেষ্টা করে মা বাবাকে ডাকতে চাইছে। প্রিয় মানুষটাকে কাছে টেনে বুকটা জোড়াতে চাইছে, কিন্তু কিছুই পারছে না। মুখ ফুটে শুধু অস্ফুট স্বরের বুলি বের হচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাত পায়ের বাঁধন আলগা করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছে। একসময় শরীর আর কুলিয়ে উঠতে পারল না। দীর্ঘ সময় অনাহারে শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। গলাটা কাঠফাটা দুপুরের ন্যায় শুকিয়ে গেছে। মাথাটা চেয়ারে হেলিয়ে দিয়ে সে এবার অস্ফুট স্বরে বলে উঠল, পানি। কিন্তু কেউ তার ডাকে এগিয়ে আসলো না। সে ওইভাবেই নিঃসঙ্গ তৃষ্ণার্ত অবস্থায় পড়ে রইল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বন্ধ দরজার অপর পাশ থেকে মৃদু আওয়াজ ভেসে আসতেই নীলা দুর্বল চোখজোড়া মেলে তাকালো। দরজা খুলেই কয়েকজন সুঠাম দেহের পুরুষ অবয়বকে ভেতরে আসতে দেখে নীলার বুকটা অনাকাঙ্ক্ষিত ভয়ে মোচড় দিয়ে উঠল।
তবে কি প্রিয় মানুষটার আমানত সে আর রক্ষা করতে পারবে না? তার আমানতে অন্য কেউ ভাগ বসাবে? নীলার কলিজা পর্যন্ত বোধহয় ভয়ে তটস্থ হয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আর না দেহভঙ্গিতে কিছু প্রকাশ করা যাচ্ছে। শুধু মলিন ঝাপসা চোখগুলো দিয়ে যেন সামনের মানুষগুলোর কাছে ভিক্ষা চাইছে, তার সতীত্ব রক্ষা করার ভিক্ষা, নতুবা তাকে জানে মেরে দেবার ভিক্ষা। এই জীবনে যে সাদিদ নামক পুরুষ ব্যতীত আর কারো কাছে নীলা নিজেকে সঁপে দিতে পারবে না। তার থেকে যে মৃত্যু উত্তম, তার দেহের প্রত্যেকটা লোমকূপের উপরও যে সাদিদের অধিকার, আর নীলা জীবন থাকতে সেই অধিকারে অন্য কারো ভাগ সহ্য করতে পারবে না। কিন্তু তার এত চাওয়া পাওয়ার মূল্য কি তারা দিবে? কোমল হৃদয়ের নিষ্পাপ চাহনের মায়া থেকে তাদের হিংস্র হৃদয়ে দয়া জন্মাবে? কালো পোশাক পরিহিত লম্বা চওড়া একটা পুরুষ দীপ্ত শরীর নীলার দিকে এগিয়ে আসতেই নীলা অশ্রুসিক্ত চোখে নড়ে চড়ে নিজেকে ছোটাতে চাইল। তার এমন হাবভাব দেখে দরজার পাশে দাঁড়ানো পেছনের পুরুষগুলো উচ্চস্বরে হেসে উঠল। সামনের পুরুষটাও মুচকি হাসল। সে খানিকটা নিচু হয়ে নীলার মুখ বরাবর মুখ নিয়ে আসলো। কপাল বেয়ে গাল অবধি ডান হাতের শাহাদাত আঙুল বুলিয়ে নীলার দিকে বিশ্রী নজরে তাকালো। লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে রাশ ভারী কণ্ঠে বলে উঠল, সো হট। পেছনের বিশ্রী স্বরের হাসিগুলোতে আবারও চারপাশ মুখরিত হলো, আর নীলার শরীর ঘৃণায় ঘিনঘিন করে উঠল। সে মাথা ঝাঁকিয়ে হাতটা দূরে সরালো। তাতে সামনের পুরুষটা যেন বড্ড খেপে গেল। মেয়ে মানুষের এমন তেজ তার বরাবরই অপছন্দের, তাই সামান্য প্রত্যক্ষণে চোখ মুখ লাল করে সজোরে নীলার গালে থাপ্পড় বসালো। শক্ত হাতের থাপ্পড়টা এতটাই সজোরে পড়ল যে নীলা চেয়ারসহ মেঝেতে লুটিয়ে পড়ল। মুখ বাধা সত্ত্বেও ব্যথায় অস্ফুট স্বরে কুকিয়ে উঠল। বোধহয় দাঁতের সাথে ঠোঁটের ঘর্ষণে কোথাও কেটে গেছে, তাই তো গালের সাথে সাথে ঠোঁটের কোণেও ব্যথার আভাস পাচ্ছে। ঝাপসা চোখ জোড়া আবারও নিভে আসতে লাগলো। প্রাণপণ চেষ্টা করেও ধরে রাখতে পারল না নিস্তেজ শরীরটা নিয়ে সে আবারও জ্ঞান হারালো। পাখি, পেইন কিলারের সাথে তানভীর বুদ্ধি করে ঘুমের ঔষধও খাইয়ে দিয়েছিল, নতুবা সে তার বন্ধুকে ভালোই চেনে। আবারও পাগলামি শুরু করত, আর এই মুহূর্তে তার সুস্থতা প্রয়োজন। কিন্তু এত চেষ্টা করে লাভ হলো না। সাদিদকে ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ এমন হকচকিয়ে বসে পড়া দেখে তানভীরও উঠে বসল। পাশ থেকে পানির জগ থেকে গ্লাসে পানি নিয়ে সাদিদের মুখের সামনে ধরল, কাঁধে হাত রেখে বলল, দুঃস্বপ্ন দেখেছিস হয়তো, পানিটা খা। সাদিদ কাঁপা হাতে পানির গ্লাসটা নিয়েও রেখে দিল। তার বুকটা অস্থিরতায় ফেটে যাচ্ছে, বারবার মন শুধু কু ডাকছে, আর দুনিয়ার যত খারাপ ভাবনা এসে মন মাঝারে ক্রমাগত উকি দিচ্ছে। এসি চলাকালীনও সে ঘেমে নেয় একাকার। কাপা হাতে পরে মুখ গলা মুছে নিয়ে সে বিছানা ছেড়ে নামতেই তানভীর আটকে ধরে মাথা দিল। একদম না, তুই এক পাও এই রুম থেকে বাইর করবি না। মাথা গরম করিস না, ছাড় তানবীর। কইলাম না কোথাও যেতে পারবি না। আন্টি আঙ্কেল আমার ভরসায় তোরে ছাড়ছে, আমি দুনিয়া উল্টায় গেলেও তোর এই অবস্থায় একা ছাড়বো না। সাদিদ তার বকবকানির ধার ধারল না, হাত ঝটকা দিয়ে ছুটিয়ে বিছানা ছেড়ে নামল। খুঁড়িয়ে কয়েক পা এগোতে নিলেই তানভীর সামনে এসে দাঁড়ালো। ভাই আমার, দয়া করে কথাটা হুন, রাইত এখনো শেষ হয় নাই, এই সময় কই যাইবি? সকাল হোক, আমি সহ তুই পুরা ঢাকা শহরে রাউন্ড মারমু। সাদিদ মলিন মুখে তাকালো। তার চোখ জোড়া এত ঝাপসা কেন হচ্ছে? কোনো পোকা টোকা কি পড়েছে? নতুবা এমন হবে কেন? আগে তো কখনো এমনটা হয়নি। সে তানভীরের ডান হাতটা মুঠিতে নিয়ে ভাঙা স্বরে বলে উঠল, ব্যথা দিস না দোস্ত, আমার বুকটা বড্ড ব্যথা করছে, এক বিন্দু শান্তি পাচ্ছি না। প্রাণ পাখিটাকে একবার হলেও চোখের দেখা দেখতে চাই। সে সুস্থ আছে যতক্ষণ আমি জানতে পারবো, ততক্ষণ শুয়ে বসে কোনো কিছুতেই শান্তি পাবো না। প্লিজ বাধা দিস না। এমন আকুতি ভরা কণ্ঠ শুনে তানভীরের হাতটা আলগা হয়ে আসলো। সাদিদ মলিন মুখে মৃদু হাসল। খুঁড়িয়ে কয়েক কদম সামনে গিয়েই পেছনে ফিরল। নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, কিছু টাকাতে ওয়ালেট কার্ড সব বাসায় রেখে আসছি। তানভীর এবার ঠোঁট কামড়ে হেসে ফেলল। বিছানার পাশের ছোট্ট ড্রয়ার থেকে নিজের ওয়ালেটটা নিয়ে পুরোটাই সাদিদের হাতে ধরিয়ে দিল, আর কার্ডের পিনকোড বলে দিল। আরও লাগলে বলিস। ভালো কথা, তোর সাথে ফোন আছে? কিছুই নাই। এমন পকেট ফাড়া দেবদাস হয়ে তুমি প্রেমিকারে খুঁজতে পারো? আমরা দেখে বুঝি, দুনিয়ার মানুষ এগুলো বুঝবো? কারো বোঝার ধার ধারি না, আর না কারো বড়মা করি। আমার নিকট প্রাণ পাখির ঊর্ধ্বে আর কিছুই নয়। তানভীর সাদিদের এমন সহজ স্বীকারোক্তিতে ঠোঁট বাঁকিয়ে হাসল। পরিস্থিতি স্বাভাবিক করলে হয়তো বাঁকা কয়েকটা কথাও মুখ উগলে বলে দিত, কিন্তু আপাতত নিজের নির্লজ্জতাকে সঠিক সময়ের জন্য দমিয়ে রাখল। সাদিদ তানভীরের ওয়ালেট থেকে নগদ ক্যাশগুলো আর কার্ডটা নিয়ে সেটা তানভীরের হাতে ধরিয়ে দিল। প্রিয় জিনিসগুলোকে সবসময় নিজের সাথে আগলে রাখতে হয়।
বলেই সাদিদ দরজার বাইরে পা বাড়ালো। তানভীর মৃদু হাসলো আর সাদিদের কথাটার অর্থ ঠিকঠাক বুঝে নিল। মৃদু হেসে ওয়ালেটটা খুলতে বারবার ইয়াং বয়সের একটা ছবি চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তেই চোখ জোড়ায় ঝাপসা হলো আর তার ঠিক পাশে শান্তর ভ্রু বাঁকিয়ে তাকিয়ে থাকা রাগী চেহারার একটা ছবি দেখতেই ঝাপসা চোখগুলো হাসির রেখা ফুটে উঠল। চিকচিক করা চোখগুলোতে হাসির রেখা ফুটে উঠল। চিকচিক করা চোখগুলো দিয়ে ছবিগুলোর উপর নজর বুলিয়ে সে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার সংমিশ্রণে গঠিত অনুভূতি নিয়ে নিজ অধর যুগল ছুঁয়ে দিল। অতঃপর দ্রুত পায়ে আলমারি খুলে ঝটপট 2টা জ্যাকেট তুলে নিয়ে বেরিয়ে গেল। সাদিদ দরজার দিকে পা রাখতেই তানভীর পেছন থেকে ডেকে উঠল। মজনু, লাইলির খোঁজে বর্ষে যে বেরোবা নাকি? তাহলে আবাল পাবলিকের খপ্পরে পড়ে কোন ধোলাই অবধি নসিবে পড়ে যাইব। সাদিদ ঘাড় ফিরিয়ে তাকালো। ততক্ষণে তানভীর বাসার কাপড়ের উপর দিয়ে একটা জ্যাকেট পরে আরেকটা তানভীরের গায়ে ঢিল দিল। পর মুহূর্তেই রসিকতার স্বরে বলে উঠল, প্রেমিকা পাওয়ার না পাও, এই রাইতের বেলা রাস্তায় বাইরইলে ডিসেম্বরে শীত প্রেমিকা অবশ্যই পেয়ে যাবা। তাই বেশি মাথা না ঘামায়া পড়ে ফেলাও। সাদিদ চুপচাপ পরে নিল। দুষ্টু তানভীর একবার নিজের আর সাদিদের বেশভূষার দিকে তীক্ষ্ণ নজর দিয়ে বলে উঠল, বাহ দোস্ত, তোর দেবদাস হতে আর কিছু লাভ না হইলেও বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক উন্নতি হয়ে গেছে। কালই দেখবি নিউ ফ্যাশন হাউসগুলোতে তোর আর আমার ফ্যাশনে রিক্রিয়েট করা ধুম পড়বে। পাজামার সাথে জ্যাকেট, আরেকদিকে 2 কোয়ার্টারের সাথে জ্যাকেট। নাইস কম্বিনেশন ডুড। বলেই সে দাঁত কেলানি দিল। সাদিদ মুহূর্তেই নিজের পুরনো ফর্মে ব্রেক করল। দাঁতে দাঁত চেপে বলল, ফাউল কথা কইয়া সময় নষ্ট আর মাথা নষ্ট করলে একটা দাঁতও দাঁতের জায়গায় থাকবে না। শালা চেতোস কেন, বালা কথা দাম নাইকা। সাদিদ বিরক্তিকর শ্বাস টেনে দরজা খুলে এগিয়ে গেল। এই ছেলেটা যে তার মুড ভালো রাখার জন্য এত সব আজাইর আলাপ করছে এটা সে ভালোই বোঝে। তারপরও চুপ থাকলো। কি করে বুঝাবে তার মুড অন? কি করে বুঝাবে তার মুড, মন, শরীর সব কিছুই 100তে 100 হয়ে যাবে কেবলমাত্র তার প্রাণ পাখির আগমনে। যতক্ষণ না সে হাজির হচ্ছে পৃথিবীর কোনো কিছু সাদিদকে শান্ত করতে পারবে না, আর না তার ভেতরকার দহন থামাতে পারবে। তানভীর নিজে ড্রাইভিং সিটে বসলো। সাদিদকে এই মুহূর্তে এসবে একদম বিশ্বাস করা যাবে না, নতুবা দেখা যাবে সে গাড়ি নয় পক্ষীরাজ ভেবে উড়াল দিতে চাইবে। তানভীর গাড়ি স্টার্ট দিয়ে সাদিদের দিকে তাকিয়ে বলে উঠল, সব তো বুঝলাম, কিন্তু চাবিটা কই? কোথা থেকে শুরু করবো? যেদিকে চোখ যাই নির্দিষ্ট কোনো গন্তব্য নাই। বলতে পারিস প্রয়োজন পড়লে পুরো বাংলাদেশের আনাচে কানাচে চক্কর কাটবো। গাড়ির তেল কি তোর বাপে দিব? ভাব না ঠিক তা ছেড়ে দেবো। তানভীর বিরক্তির রেশ টেনে মনে মনে সাদিদের 14 গোষ্ঠীর পিণ্ডি চটকালো। ঘণ্টাখানেকের মধ্যে সায়দাবাদ ক্রস করতে সে অধৈর্য গলায় বলল, হারামি, তুই আসলে কোন দিকে যেতে চাস বলবি? এমন করে ঘুরলে কি মাইয়া আয়সা রাস্তার সামনে তোর জন্য দাঁড়ায় থাকবো? সাদিদ জানালার বাহির থেকে ক্রমাগত অস্থির চোখজোড়া বুলিয়ে নিল। রাতের শেষ ভাগের আধারে স্পষ্ট কোনো কিছু বোঝা মুশকিল। তারপরও নিয়ন আলোর কৃপায় যতটুকু দেখা যাচ্ছে সেটা সে পূর্ণ উসুল করতে চায়। এমত অবস্থায় তানভীরের কথাটা শুনে মেজাজ বিগড়ে গেল। ঘাড় ফিরিয়ে নিজেও বিরক্তিকর আওয়াজ তুলে বলল, এত কথা কস কেন? চুপচাপ থাকলে কি পেটে কৃমি দৌড়াদৌড়ি করে? চুপচাপ ড্রাইভ কর। তোর গাড়ির চাকা যতক্ষণ হায়াত আছে কন্টিনিউয়াসলি চালাইয়া যা। এখন আইসো আমার লোকে তেজ দেখাইতে না? এতক্ষণ তো আমরা সারাই দৌড় দিছিলা। শেষমেশ এই তানভীর আর তার গাড়িই কামে লাগলো তো। তুই যে কি পরিমাণ বেহায়া সেটা আমার থেকে ভালো আর কে জানে। বিনা দাওয়াতে যে হাজির হবে এটা কি নিমন্ত্রণ করে জানতে হইব? তানভীর হেসে ফেলল। সামনের থেকে টিস্যু বক্সটা তুলে কথার শাস্তি স্বরূপ সজোরে সাদিদের উপর ফেলল। সাদিদ অন্যমনস্ক থাকায় পিঠে এসে লাগলো। চোখ গরম করে তাকাতেই সে ফকফকা দাঁতগুলো দেখালো। সাদিদ আর কিছু বলল না, আবারও বাহিরে নজর দিল। বন্ধুগুলো তার ভাইয়ের ন্যায় ডিপ্রেশনে যেন ঘিরে না ধরে, তাই তারাই চারপাশে থেকে ঘিরে রয়েছে। সাদিদ আকাশের পানে তাকিয়ে নিঃশব্দে সেই আকাশের প্রতিনিধিত্ব করা অসীম ক্ষমতার অধিকারের নিকট কৃতজ্ঞতা জানালো। মানুষ জাতি বরাবরই লোভী প্রকৃতির, তাই সাদিদও সেই জাতির অভ্যাস সুলভ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আবারও হাত বাড়িয়ে চেয়ে নিল তার পাখিটাকে। একটাবার তার সান্নিধ্যে যাওয়ার জন্য নিঃশব্দে আকুতি জানালো, একটাবার বুক পাঁজরে শক্ত করে আবদ্ধ করার তীব্র মনোবাসনা জ্ঞাপন করল। ভাই সাবধান, ম্যাডাম জানলে কিন্তু রাগ করব। তোদের ম্যাডামের আমি খেতা পড়ি, এমন গরম মাল সামনে থাকলে সাবধান থাকা চায়। কিন্তু ভাই তারপরও ম্যাডাম বারবার কইরা নিষেধ করছে, পরে রাইগে যাইব। তাদের তর্ক বিতর্কের মধ্যে গায়ে লেদারের লেডিস জ্যাকেট, ব্লু পেন্সিল প্যান্ট আর কেটস চাপিয়ে রুমে একজন প্রবেশ করল। ছেলেগুলো তাকে দেখেই দরজা ছেড়ে জায়গা দিল। পুরুষ মানুষের লোভাতুর দৃষ্টি বরাবরই মেয়েদের দিকে তাক করে থাকে।
সেই জায়গায় যদি এমন যুবতী বয়সী রূপসী রমণী নিজের দৈহিক গঠন স্পষ্টরূপে ফুটিয়ে তোলে, তবে সেই মেয়ের দিকে চোখ ফিরিয়ে রাখা সাধ্যের বাইরে। কিন্তু তারা নিজেদের অবস্থান চিন্তা করে জোরপূর্বক চোখ নামিয়ে নিল, নতুবা হিতে বিপরীত হতে পারে। মেয়েটি কয়েক কদম এগিয়ে এসে নীলার সামনে দাঁড়ালো। বুকে হাত বেঁধে নিচে বসা ছেলেটির দিকে ভ্রুজোড়া কুঁচকে তাকাতেই সে ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। উঠে দাঁড়িয়ে আবারও এক পলক নীলার শরীরে লোভাতুর নজর বুলিয়ে বলে উঠল, সরি সুইটার্ট, লোভ সামলাতে পারছিলাম না। আই হোপ তুমি মাইন্ড করনি। বলেই সে আলতো করে হাতের উল্টো পিঠ দিয়ে তার গাল ছুঁয়ে দিল। তানহা মুহূর্তেই ঝটকা মেরে তার হাত সরালো। প্রচণ্ড ক্ষেপে উঠে ঝাঁঝালো স্বরে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট, আদারওয়াইজ আমিও নিজের লিমিট ভুলে যাব। কুল জান, কুল। এত হট হচ্ছ কেন? এমনিতে ইউ আর সো হট অ্যান্ড সে... স্টপ ইমরান, বাকিটা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো। ইমরান তানহার কথায় ঠোঁট এলিয়ে হাসল। চোখের দৃষ্টি এখনও তার তানহার শরীরের কার্ভের ভাঁজগুলোতে সীমাবদ্ধ। তানহা নিজের শরীরের জ্যাকেটটা আবারও ভালোভাবে দিয়ে দিল। তারপর ইমরানের দিকে বিরক্তিমাখা দৃষ্টিতে তাকালো। নেহাত তার সাহায্য ছাড়া তানহার আর কোনো উপায় ছিল না। নতুবাই ক্যারেক্টারলেস ছেলের সাথে হাত মেলানোর কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। সে নিজের ভালোবাসার জন্য এমনটা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু ইমরান একটা থাপ্পড়ের রেশ ধরে এত কিছু। তার সম্পর্কের হিসেবে সে নীলার ভাই। খালাতো হলে কি হবে, ভাই তো ভাই হয়। ছোট বোনের একটা ভুল মাফ করে দিলে কি এমন ক্ষতি হতো? কিন্তু সে করেনি। তার নিজস্ব আইনে অপমানের পরিবর্তে অপমান থাক, সেসব কথা এখন ভেবে আর লাভ নেই। তার নিজের কাজ হাসিল হলেই হলো। দেখো ইমরান, আমাদের সম্পর্কটা কেবলমাত্র পার্টনার হিসাবে, বিজনেস ডিল না হলেও তেমনটাই ভাবতে পারো। সো অযথা এসব পার্সোনালি নেওয়ার ট্রাই মারবে না। আমি নির্লজ্জ কেবলমাত্র সাদির জন্য। সে ব্যতীত কিন্তু কেউ আমার সাথে নির্লজ্জতা দেখাতে আসলে খুন করতেও পিছুপা হব না। ওকে ওকে, এত হাইপার হচ্ছ কেন? হাইপারের কারণ আছে বলেই হাইপার হচ্ছে। ইমরান কথার পিঠে আর কথা বলতে পারল না। এই মুহূর্তে এই অ্যাটম বম্বকে না খেপানোই উত্তম। এই কয়েকদিনে এই মেয়ের মেজাজ সম্পর্কে তার বেশ ভালো একটা ধারণা জন্মে গেছে। তাই প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, তাহলে ডিলের কথাতে আসা যাক। তোমার কাজটুকু আমি করে দিয়েছি, তাহলে এখন আমাকে আমার জিনিস নিয়ে যেতে দাও। একদম না, শর্ত অনুযায়ী এখনও কাজ বাকি রয়েছে। সবটা শেষ না হলে তাকে পাবে না। এটা তো ঠিক নয়। আর কত অপেক্ষা করতে হবে? তোমার পথের কাঁটা সরিয়ে দিয়েছি, এখন আর কিসের অপেক্ষা? আমি ওকে নিয়ে যাচ্ছি। বলে ইমরান নিচে ঝুঁকে নীলাকে কোলে নিতে উদ্ধত হতেই তানহা তার হাত আটকে ধরল। ইমরান ঘাড় ফিরিয়ে তাকাতেই সে বলে উঠল, আমি খারাপ ইমরান, এমনকি জঘন্যতম খারাপ। নতুবা তোমার এই শর্তে কখনোই রাজি হতাম না, কিন্তু তাই বলে নিজের চোখের সামনে অনৈতিক কাজও হতে দিতে পারবো না। নেহাতি নিজের ভালোবাসার কাছে আটকা পড়েছি, তাই বলে একটা মেয়ের সম্মান এভাবে নষ্ট হবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এমনটা চিন্তা করে ভুল করো না। যেটা বলেছি সেটাই হবে। নিজের সব রাগ ওর ওপরে খাটিয়ে নেও, কিন্তু তার আগে সম্পর্কের বৈধতা এনে তারপর নিজের বউকে যত ইচ্ছে শাস্তি দিও। ইমরান বাঁকা হেসে উঠে দাঁড়ালো। সেও নিজের জীবনে বহুত খারাপ লোকের স্পর্শে এসেছে, কিন্তু শত্রুর এমন কোমল হৃদয় খুব কমই চোখে পড়ে। তার নিজের মনও কালো, কিন্তু এই মেয়েটার কালো হলেও কালো হৃদয়ে যেন একটুখানি আলোর ঝলকানি, একটুখানি কোমলতা, কিন্তু সেটা কেবলমাত্র ক্ষেত্র বিশেষ, যেমনটা এখন হচ্ছে। কিন্তু নিজ ভালোবাসার কথা আসলে সে হিংস্র থেকে হিংস্র বাঘিনীর রূপ ধারণ করে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এমনভাবে আর কতদিন? আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব শীঘ্রই আমার সীমাহীন ভালোবাসার কাছে সে ধরা দিতে বাধ্য। কতটুকু বলেই সে বাঁকা হাসল। অতপর চোখের ইশারায় পেছনের একজনকে ইঙ্গিত দিতেই সে এগিয়ে আসলো। পানির বোতলের মুখ খুলে সেটা নীলার উপরে ঢেলে দিতেই সে চোখ পিটপিট করতে লাগলো। মুহূর্তেই নাকে মুখে পানি পড়ে শ্বাস আটকে যেতে নিলে সে হুড়মুড়িয়ে উঠে বসল। বার কয়েক শুকনো কাশি দিল। এভাবে মুখের উপর পানি দেওয়াতে দম আটকে নীলার চোখ মুখ লাল হয়ে গেছে। সে চোখ মুখের পানি মুছে সামনের দিকে তাকালো। আবারও ইমরানের মুখটা চোখের পর্দায় ভেসে আসতে সে ঘৃণা ভরা চাহনি নিক্ষেপ করল। সেটা দেখে যেন ইমরান ভীষণ মজা পেল। সে ঠোঁট চোখা করে চুমু দেখালো।
নীলা তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলল। ঘৃণা হচ্ছে তার, প্রবল পরিমাণের ঘৃণা। ইমরানকে ভাই বলে সম্বোধন করতে তার নিজেরই লজ্জা লাগছে। নতুবা ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ কেউ কিভাবে করতে পারে? কিন্তু চোখের দৃষ্টি অপর পাশে পড়তেই যেন নীলা আশার আলো দেখতে পেল। চিকচিক করা চোখ যুগল নিয়ে সে তানহার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হাত পা বাঁধা থাকাতে সেটা সম্ভব হলো না। সে কান্না ভরা কণ্ঠে তাকে ডেকে উঠল। আপু, আধারে ঢাকা কালো মনের মেয়েটারও যেন নীলার ডাকটা সহ্য হলো না। সে তৎক্ষণাৎ অপর পাশে মুখ ঘুরিয়ে নিল। না, তাকে কোনোভাবেই দুর্বল হলে চলবে না। পুরোটা জীবন তার একটাই চাওয়া থেকে গিয়েছে, আর এখন এত দূরে সে পিছিয়ে যাওয়া সম্ভব নয়। সাদিদ ব্যতীত সে জীবিত থেকেও মৃত, আর নিজের জীবনের ঊর্ধ্বে কারো জীবন হতে পারে না, তাই সে স্বার্থপর হবে। কিন্তু বিষাদের ভিড়েও একটু মায়া তো থেকেই যায়। সে চোখের ইশারায় গার্ডদের বলল নীলার বাঁধন খুলে দিতে। তারাও দ্রুততার সহিত সেগুলো খুলে দিল। ছাড়া পেয়ে নীলা দৌড়ে চলে আসতে চাইল, কিন্তু শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল, তাই ধীর পায়ে এগিয়ে এসে তানহাকে শক্ত করে জাপটে ধরল। তানহার সাথে আর কখনোই ওইরকমভাবে সখ্যতা গড়ে ওঠেনি। আসলেই তানহাই সবসময় নীলার থেকে দূরত্ব বজায় রেখে চলে এসেছে। নীলাও সেটার যথাযথ কারণ সম্পর্কে অবগত, তাই ইচ্ছেপূর্বক আর কাটা গায়ে নুনের ছিটা দিতে চায়নি। কিন্তু আজ এতগুলো পুরুষ মানুষের ভিড়ে যেন এক তানহাই তার নিকট শেষ ভরসা, শেষ আশ্রয়। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপু প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া ভাইয়া আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছে। আমি বাসায় যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে যাও। মা বাবা উনি হয়তো ভীষণ চিন্তা করছে, প্লিজ আপু। নীলা লাগাতার ভাঙা গলায় তাকে এটা সেটা বলে যাচ্ছে। তানহা প্রথম দিকের কথাগুলো শুনলেও শেষোক্ত বাক্যগুলো যেন তার গায়ে কাঁটা হয়ে বিঁধল। নীলা ট্রমাতে পড়ে তানহার কাছেই সাদিদকে নিয়ে কথা বলা শুরু করেছে। হুঁশে থাকলে হয়তো এমনটা বলতো না। তানহা রক্তিম চোখে ঝটকা মেরে তার থেকে নীলাকে আলাদা করলো। নীলা ছিটকে পড়ে যেতে নিলেই কোনোভাবে নিজেকে ব্যালেন্স করলো, আর তা দেখে রুমে অবস্থিত সবকটা ব্যক্তি উচ্চস্বরে হেসে উঠল। সবার মুখে হিংস্রতা, আর তানহার মুখে চোখে অগ্নিয় রূপ দেখে নীলা থমকে গেল। কিছুটা যেন অনুমান করা যাচ্ছে, কিন্তু প্রাণপণে চাইছে যেন তার ভাবনা ভুল প্রমাণিত হয়। কিন্তু আমরা যাই চাই তাকে সবসময় হয়, এবারও চাওয়ার বিপরীত হলো। তানহা রণমূর্তি ধারণ করে চোখ মুখ কুচকে নীলার দিকে আঙুল তুলে তাকালো। খবরদার, যদি আর কোনোদিনও তোর এই মুখে সাদির নাম শুনেছি তো তার উপর কেবলমাত্র আমার অধিকার, আর তার নামের উপরও কেবলমাত্র এই তানহারি অধিকার। সো মাইন্ড ইট। নীলার মুখের চমকিত ভাব এখনো কাটেনি। সে বড় বড় চোখ নিয়েই প্রশ্ন করল, এসব কি বলছো আপু? আর এমনটাই কেন বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আহা, আসছে আমার কচি খুকি, কিছুই বোঝো না তাই না? তানহা রেগে তেরে এসে নীলার গাল চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে নীলার চোখ দিয়ে মুহূর্তেই পানি বেয়ে গাল গড়িয়ে পড়ছে। তানহার ধারালো নখগুলো বোধহয় নীলার গালে দেবে যাবে। নীলা অশ্রুসিক্ত চোখে তানহার দিকে তাকিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই দেখে তানহা আরও রেগে তেতে উঠে এক হাতে তার হাত মুচড়ে ধরল। গালের চাপ আরও খানিকটা দৃঢ় করে ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, এই রূপ, এই সরলতা দিয়েই তো আমার সাদিকে বশ করেছিস তাই না? ইচ্ছে তো করছে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলতে। নিজের কথাটা শেষ করে বেশ জোরেই নীলার গলাটা ছাড়ল। নীলা ব্যথায় কুকিয়ে উঠে ছলছল চোখ জোড়া নিয়ে তানহার মুখপানে তাকালো। সে তানহাকে কখনো ব্যক্তি হিসেবে খারাপ মনে করেনি, বরং নিজেকে কোথাও না কোথাও তার কাছে অপরাধী মনে হতো। কিন্তু সেই তানহার আজ কী রূপ দেখছে নীলা। ইমরান তার কুদৃষ্টিতে নীলাকে উপর নিচ পরখ করল। নীলা আর এসব সহ্য করতে পারছে না। এদের সাথে থাকলে তার হয়তো দম বন্ধ হয়ে যাবে, তাই বাঁচার আশায় বোকার মতো এতজনের ভিড়েই পালাতে গেল। তানহার ইশারায় কেউ তাকে ধরল না। সে নিজে গিয়ে তানহার খোলা চুলগুলোতে টেনে ধরল। একমাত্র মেয়েরাই হয়তো বোঝে চুলের টানের কি পরিমাণ ব্যথা অনুভব হয়। নীলা দুই হাতে চুল ধরে আর্তনাদ করে উঠল। মা, তানহার রাগ এখন সপ্তম আকাশে, তাই নীলার এমন করুণ আর্তনাদ তার কানে পৌঁছাতে পারল না। সে আরো জোরে চুল টেনে ধরে বলল, কোথায় পালাবি? এত সোজা আমার বন্দিশালা থেকে বের হওয়া? এতদিন যাবৎ এত কাঠখড় পুড়িয়ে শেষে কিনা তুই পালিয়ে যেতে চাস? নো ডিয়ার, এই ভুল একদম করবে না, নতুবা জীবন নামক প্রাণ পাখিটা
এখনই হাওয়া হয়ে যাবে। বলে সে ডাইনিদের মতো হেসে উঠল। হাসির আওয়াজটা যেন কানে বিঁধছে। সহ্য করা কষ্ট। নীলারও সহ্য হচ্ছে না। চারদিকে আলো থেকেও যেন বিশ্বাসঘাতকদের আঘাতে সেখানে অন্ধকার ছেয়ে আছে। অশ্রুসিক্ত চোখের সামনে বারবার এসে খেলা করছে প্রিয় মুখগুলো। প্রিয় থেকে প্রিয়তর তার ব্যক্তিগত মানুষটার মুখশ্রী বারবার চোখের সামনে এসে আখিদয় ঝাপসা করে দিয়ে যাচ্ছে। চিন্তা হচ্ছে ভীষণ দুশ্চিন্তা। তার প্রাণ পাখির যে কষ্ট হচ্ছে সে কি বুঝতে পারছে না? তাকে কি খুঁজে বের করার চেষ্টা করছে না? কোথায় সে? তার প্রাণ পাখির যে তাকে বড্ড প্রয়োজন। গাড়ি ছুটে চলছে তার আপন গতিতে। সাদিদের খ্যাপা রাগ দেখে তানভীরও আর কিছু বলছে না, শুধু রাতের ঢাকাতে এপাশ ওপাশ গন্তব্যহীনভাবে ছুটে যাচ্ছে। আদৌ কি তাতে কোনো লাভ হচ্ছে? কিন্তু সাদিদ সেটা মানতে নারাজ। এত রাতে রাস্তায় কাকপক্ষীও নেই, তারপরেও হাতে গোনা যেই কয়েকটা রিকশা এবং সিএনজি চালককে দেখছে তাদেরকেই নীলার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তাদের খোঁজ থেকে বাস স্টপ, ট্রেন স্টেশনগুলো বাদ পড়ছে না। প্রিয়তমার খোঁজে নিজের থেকে কোনো রকম ত্রুটি সাদিদ রাখতে চায় না। এমনকি নিজের সাধ্যের বাইরে গিয়ে হলেও তার পাখিকে সে খুঁজে বের করতে চায়। কিন্তু এত চেষ্টাও যেন বিফলের দিকে। এত খোঁজাখুঁজি করেও যেন আশার আলো নেই, কেবলমাত্র নিকষ কালো অন্ধকার। সাদিদের মাথাটা বড্ড ভার হয়ে রয়েছে। সে ক্লান্ত শরীরটা সিটে এলিয়ে দিল। নিজের সাথে ফোন, ওয়ালেট না থাকাতে তানভীরের মোবাইলই একমাত্র ভরসা। সেটা দিয়েই এতক্ষণ সবার কাছে নীলার খোঁজ করে গেছে। সাদিদ ফোনটা নিজের সামনে ধরল। ফোনের দূরত্ব একেবারেই মুখ ছুঁই অবস্থা। চোখের সামনে তাদের দার্জিলিং ভ্রমণের কিছু ছবি। নীলার শান্তশিষ্ট বাচ্চামো মুখটা দেখেই সাদিদ ফিক করে হেসে ফেলল। কি চঞ্চলতাই না দেখিয়েছিল মেয়েটা। বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি, লাফালাফি কোনোটাই বাদ দেয়নি। সুখের সুন্দর স্মৃতিগুলো সাদিদের চোখের পর্দায় জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণে তার ঈষৎ মলিন হাসি, সব যেন বাস্তব। তানভীর ড্রাইভ করা অবস্থায় আর চোখে সাদিদের দিকে তাকালো। ফোনের দিকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে তার আর বুঝতে অসুবিধা হলো না সাদিদ এই মুহূর্তে কি করছে। তাই সে আবারও নিজের কাজে মনোযোগী হলো। সাদিদ কয়েক পলক নিষ্পলক দৃষ্টিতে প্রিয়তমার মুখশ্রীতে নজর বুলিয়ে সন্তপর্ণের ছবির পর্দায় চুমু খেল। অনুভূতিটা তার বড্ড প্রখর, যেন সে তার প্রিয়তমাকে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার কৃপায় নয়, বরং স্বয়ং নিজে বাস্তবিকভাবেই প্রাণ পাখির ললাটে চুম্বন আঁকছে। দীর্ঘ চুমু খেয়ে সে ফোনের উপর থেকে অধৈর্যগোল সরিয়ে আনল। আখিদয় বন্ধ করে ফোনটা বুকে চেপে ধরল। গাড়ির ভেতরে সম্পূর্ণ নীরবতা। তানভীর অনেকক্ষণ যাবৎ কিছু একটা ভাবছিল, কিন্তু সাদিদ কেমন রিয়াক্ট করবে সেই ভেবে আর বলা হচ্ছে না। কিন্তু এবার খানিকটা গলা কেশে সে বলেই উঠল, দোস্ত একটা কথা কইতাম। সাদিদ চোখ বন্ধ রেখেই উত্তর জানালো, বল। আসলে না, মানে এইভাবে আর কতক্ষণ? আর সবচেয়ে বড় কথা, দিক শূন্য হয়ে এইভাবে খুঁজলেই যে নীলারে পেয়ে যাবি এমনটাও কিন্তু না। তাই বলতেছিলাম কি, এত ফোনিটা না করে কি বলা সরাসরি বল, নতুবা চুপ থাক। ধ্যাৎ, রাগোস কেন? তোর এই রাগের জন্য এতক্ষণ ধরে কইতে পারতেছি না। মাথা খাইলে লাথি দিয়া জানলার বাইরে ফেলাই দেবো। ওকে ভাই, বলতেছি। আমার মনে হয় এবার আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। সাদিদের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই সে চোখ খুলে তাকালো। সে যে এমনটা চিন্তা করেনি বা তার মাথায় যে এই বিষয়টা আসেনি তেমনটা নয়, কিন্তু কিছু কারণবশত সে এখনও আইনের সান্নিধ্যে যায়নি। সাদিদকে চুপ করে থাকতে দেখে তানভীর আবারও অধৈর্য গলায় বলে উঠল, কিছু তো বল। এভাবে আর নীলাঞ্জনা পরিবারের সাথে এই নিয়ে কথা বলতে হবে, কেননা সে আমার স্ত্রী হলেও সমাজের চোখে এখনও শুধুমাত্র বাগদত্তা। সেক্ষেত্রে নীলার ওপর আমার থেকে তাদের অধিকারী বেশি। তাই আইনি কোনো পদক্ষেপ নিতে হলে তাদের সাথে কথা বলা অনিবার্য। আর এই বিষয়টা এই ক্ষেত্রে অন্যরকম। আমি চাই না আবারও কেউ নীলাঞ্জনাকে নিয়ে বাজে কথা বলুক। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু সিদ্ধান্ত যে একটা নিতে হবে। সাদিদ আর প্রতিউত্তর করল না। মনের কুঠিতে প্রিয়তমাকে উদ্দেশ্য করে কটু কথাগুলো আবারও উকি দিচ্ছে, যেগুলো সহ্য করা সম্ভব নয়। কিন্তু ব্যক্তিগত সে নিরুপায়। সাদিদ বুকের বাম পাশে হাত রাখল। হৃৎপিণ্ডটা অস্বাভাবিক গতিতে চলছে। সূক্ষ্ম চিনচিনে অসহ্যকর একটা ব্যথা অনুভব হচ্ছে। এটা বোধহয় ততক্ষণ দূর হবে না যতক্ষণ পর্যন্ত পাখিটা তার বুকে মাথা রাখবে। শক্ত করে প্রিয়তমার ছোট্ট মাথাটা নিজ বুকে চেপে ধরা অবধি এই ব্যথা দূর হবার নয়।
দুর্বিসহ কয়েকটা দিনের যাত্রা কাটিয়ে সাদিদ এখন পুরোপুরি দিশেহারা। এতদিন নিজ মনকে কোনোভাবে স্থানান্তর বাক্য শোনালেও এখন আর ধৈর্য কুলিয়ে উঠছে না। এখন পর্যন্ত দেশের আনাচে কানাচেতে নিজের সর্বোচ্চ উদ্যোগে নীলার খোঁজ চালিয়েছে সে, কিন্তু নীলার সম্পর্কে সামান্য ক্লু পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এটাও স্বাভাবিক, কেননা কোনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া না গেলেও যে ব্যক্তি নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তারপরেও সাদিদ হার মানতে চায় না। সবাই এত বলার পরও সে বিরামহীনভাবে তার প্রাণ পাখির খোঁজ অব্যাহত রেখেছে। সাদিদ ধৈর্য রাখতে না পেরে মিরপুরের রাস্তায় গাড়ি ঘোরালো। 2 দিন আগেও নীলার পরিবারের সাথে এই নিয়ে তার কথা হয়েছে, কিন্তু আজকে সে আবারও মিরপুরের রাস্তা ধরেছে। আরিফ মাহমুদকে ইতিমধ্যে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে, তাই তারা সবাই এখন বাসাতেই রয়েছে। ঘন্টা 2 ড্রাইভ করে সে নীলাদের মিরপুরের বাসার সামনে এসে পৌঁছালো। 2 বার কলিং বেল চাপতে নিধি এসে দরজা খুলে দিল। এই সময় দরজার সম্মুখে সাদিদকে দেখে সে একটু অবাক হলেও সেটা প্রকাশ করল না। বিনয়ের সঙ্গে ভেতরে প্রবেশ করতে বলল। সাদ কোথায়? সাদিদের এই কথার পরিপ্রেক্ষিতে নিধি মলিন হাসল। বাচ্চাটা বাবা ছাড়া কিছু বোঝে না, আর সেদিনের পর নিধি আর পদ্মালয়ার ফিরে যায়নি। এক কথায় ফিরে যাবার কোনো রাস্তাই ছিল না। শায়লা রহমান এখনও প্রচণ্ড ক্ষেপে রয়েছেন। হসপিটালে থাকাকালীনই নিধিকে 2-4 কটু কথা শোনাতে পিছুপা হয়নি, তাই শাহেদ এক প্রকার বাধ্য হয়ে বলেছে আরিফ মাহমুদের শরীর ভালো না হওয়া অবধি যেন তাদের সাথেই নিধি থাকে। নিধি স্বামীর মনোভাব বেশ ভালোভাবে বুঝতে পেরেছে। শাহেদ তাকে কোনো রকম কটু কথার সম্মুখীন করতে ইচ্ছুক নয়, আর পদ্মালয়ে নিয়ে গেলে নিধিকে এখন এমন পরিস্থিতির সম্মুখীন অবশ্যই হতে হবে। তখন না পারবে মায়ের সাথে উচ্চ গলায় কথা বলতে, আর না পারবে নিধির কষ্ট সহ্য করতে। আর মাকেও এই মুহূর্তে বুঝিয়ে বলে লাভ হচ্ছে না, সে তার রাগ কমাতে পারছে না। নীলা সহ তার পুরো পরিবারের উপর ওনার ভীষণ রাগ জমেছে, তাই বাধ্য হয়ে শাহেদকে এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে। নিধিও চুপচাপ সেটা মেনে নিয়েছে, কেননা সে তো অবুঝ নয়, পরিস্থিতি সবটাই বুঝতে সক্ষম। কিন্তু বাচ্চা ছেলেটা কি এসব বুঝে? সে তার বাবাকে চায়। শাহেদও মাঝে মধ্যে এসে সময় দিয়ে যাচ্ছে, কিন্তু ছেলের তাতে পোষায় না, সে আরও চায়। নিধি সেসব মনে করে নিঃশব্দে ছোট্ট একটা শ্বাস ফেলল। গলায় স্বাভাবিকতার চেষ্টা নিয়ে বলল, ঘুমিয়েছি। ও আচ্ছা। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তারপর সাদিদি বলে উঠল, আমি একটু আঙ্কেলের সাথে কথা বলবো। বাবা রুমে আছে, এসো আমার সাথে। সাদিদকে নিয়ে নিধি দরজায় এসে দাঁড়াতেই নার্গিস খাতুনের নজরে আসলো। সুদর্শন ছেলেটার এমন উস্কো খুস্কো মলিন মুখশ্রী তার একেবারেই সহ্য হচ্ছে না, আর সেখানে অসহ্যের মাত্রাটা যে আরও তীব্র। কেননা এসবের পেছনে কোনো না কোনোভাবে তিনিও দায়ী। শত হলে উনি মেয়ের মা। তিনি স্নেহ ভরা কণ্ঠেই ডাকলেন, আরে সাদিদ যে, এসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? আসসালামু আলাইকুম আন্টি। আঙ্কেল কি ঘুমিয়ে পড়েছে? হয়তো শরীরটা তেমন ভালো নয়, তাই বোধহয় চোখ লেগে গিয়েছে। তুমি বসো, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। তাহলে থাক, আমি না হয় পরেই আসবো। নার্গিস খাতুন তার কথা শুনল না। আরিফ মাহমুদকে হালকা স্বরে ডাক দিতেই তিনি চোখ খুলে তাকালেন। নার্গিস খাতুনকে কিছু জিজ্ঞাসা করার পূর্বেই তিনি বললেন, সাদিদ এসেছে। আরিফ মাহমুদ ঘাড় ফিরিয়ে পেছনে তাকালেন। সাদিদকে দেখে বরাবরের মতোই মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে বললেন, এসো বাবা। সাদিদ ধীর পায়ে তার দিকে এগিয়ে বিছানার পাশে চেয়ার টেনে বসল। কোনো ভনিতা না করে সোজা সাপটা বলে উঠল, আঙ্কেল, আমি আবারও নীলাঞ্জনা মিসিং কেসটা নিয়ে এসেছি। জানি ওই দিন ফিরিয়ে দিয়েছেন, কিন্তু তারপরও আমি চাই আপনারা আবারও বিষয়টা ভেবে দেখুন। আবার না মানে ও এমনটা করতে পারে না। আমার দীর্ঘ বিশ্বাসের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে, এবং সেই কারণটা একমাত্র নীলাঞ্জনাই বলতে পারবে। তাই সর্বপ্রথম তাকেই খুঁজে বের করা প্রয়োজন, এবং সেই জন্য আমাদের আইনি সহযোগিতা চাই। প্লিজ আমাকে পারমিশন দিন, আমি নীলাঞ্জনা মিসিং কেস সাবমিট করতে চাই। আরিফ মাহমুদ সাদিদের মুখপানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। এত মায়া জড়ানো মুখটা যে দেখলেই পরাণটা জুড়িয়ে যায়, অথচ এই ছেলেটাকে তার অবুঝ মেয়েটা ছেড়ে পালিয়েছে, এটাও তাকে বিশ্বাস করতে হচ্ছে। তিনি হতাশার দীর্ঘশ্বাস ফেলে আবারও একই কথা বললেন, দেখো বাবা, তোমাকে আমি সেই দিনও একই কথা বলেছি। মেয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়েছে, এটা এমনিতেই মা বাবা হিসাবে আমাদের জন্য চরম লজ্জার বিষয়। তার উপর এখন যদি পুলিশে গিয়ে এসব জানাজানি হয়, তাহলে যতটুকু সম্মান বাকি আছে ততটুকু হারাবো। বাবা, জীবনে আর কিছু কামাই করি আর না করি, কিন্তু সম্মানটা ঠিকই কামিয়েছি।
আর আমাদের মতো উচ্চ মধ্যবিত্তদের জন্য সম্মানের উপরে কিছু হয় না। তাই আমি অন্তত পক্ষে পুলিশকে এর মধ্যে জড়াতে চাই না। বাকিটা এবার তোমার ইচ্ছে। আর কেউ না জানুক, আমরা তো এটা স্বীকার করতে পারবো না। নিজের স্ত্রী, যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো। এতটুকু বলে তিনি চুপ থাকলেন। সাদিদ মাথা নিচু করে রয়েছে। রাগ হচ্ছে তার, প্রচুর রাগ হচ্ছে। তাদের দিকটা ভাবতে গেলে হয়তো ঠিক, কিন্তু সাদিদের এখন সেসব ভাবতে বিন্দুমাত্র ইচ্ছে করছে না। তার মাথায় কেবলমাত্র নীলার চিন্তা। অন্য কোনো কিছু এই মুহূর্তে তাকে বশ করতে পারবে না। না লোকসমাজ, না তথাকথিত তাদের সম্মান। তার নীলাকে চাই, সেটা যেভাবেই হোক। সে বিনা বাক্যে উঠে দাঁড়ালো, কোনো কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিল। কিন্তু দরজায় এসে হঠাৎ থেমে গেল। কিন্তু পিছনের দিকে তাকাতে ইচ্ছে হচ্ছে না। শুধু গম্ভীর থমথমে কণ্ঠে বলল, আমি জানি না আপনারা কিভাবে সামান্য একটা চিঠির ওপরে ভিত্তি করে ওকে এতটা ভুল বুঝতে পারেন। মানলাম সে চলে গিয়েছে, তবুও সে কেন চলে গিয়েছে তার পিছনে নিশ্চয়ই বড় কোনো কারণ রয়েছে। সেটা আমি তার স্বামী হয়ে হলফ করে বলতে পারছি। আর আপনারা মা বাবা হয়ে এতটা পরের মতো আচরণ করতে পারছেন। আল্লাহ না করুক, আমার পাখি বড্ড সরল, বড্ড নরম। কোনোদিন যদি এইসব জানতে পারে, তাকে আমি সামলাতে পারবো না। আর সেই মুহূর্তে তার চোখে যদি এক বিন্দু অশ্রুকণার রেশ আমি পাই, তাহলে আপনাদের কাউকে আমি ছাড়বো না। আমি ভালো, কিন্তু আমার পাখিকে যারা কষ্ট দেবে তাদের জন্য খুবই খারাপ। সেটা যদি তার জন্মদানকারী মাতা পিতাও হয়, তাহলে তাদের জন্য। সাদিদ চলে গেল। রুমের তিনজন মানুষ এখনও স্তব্ধ। কি বলে গেল সাদিদ এতক্ষণ? এটাও সম্ভব? শান্তশিষ্ট ছেলেটা যে এমন সাধারণ ভাষায় ভয়ঙ্কর হুমকি দিয়ে গেল, সেটা যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। আবার নিজ মনে বারবার প্রশ্নেরও কি ঝুঁকিও দিচ্ছে। সত্যি কি তাদের কোথাও ভুল হচ্ছে? তারা কি সত্যকে আড়াল করে ভুলের পেছনে ছুটে চলেছে? দেয়ালে মাথা ঠেকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে নীলা। এতটা নিস্তেজ হয়ে পড়েছে যে গলা দিয়ে আর স্বর বের হচ্ছে না। নিজের শারীরিক দুর্বলতার সাথে যোগ হয়েছে আতঙ্ক, ভয়, প্রিয় মানুষ ভুল বোঝার ভয়। গত 2 দিনে তানহার সাথে তার 2বার দেখা হয়েছে। সেটা ছিল মাত্র কিছু মুহূর্তের জন্য। সবাই যে তাকে বিশ্বাসঘাতক দুশ্চরিত্র বলে মেনে নিয়েছে, এটাই বারবার বাঁকা হেসে বলে দিয়েছে। তার সাদিদ, তার ভালোবাসা, সেও নীলাকে ভুল বুঝেছে। কেবলমাত্র একটা চিঠিকে বিশ্বাস করে সে নীলাকে অবিশ্বাস করেছে। তাদের ভালোবাসা এতটা ঠুনকো যে সামান্য কাগজের টুকরো তাদেরকে আলাদা করে দিবে। নীলা চোখ বন্ধ করেই মলিন হাসল। তার বন্ধ চোখের পাপড়ি বেয়ে পড়া অশ্রু জলে ভিজে গেল গাল। আপনারা দোষ কোথায়? আমাকে এভাবেই যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আপনারা হয়তো আমার কপি করা হ্যান্ড রাইটিং দেখেই বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তার উপর তাদের মতো মুখোশ পরা শত্রু যে আমাদের আশেপাশে রয়েছে, সেটা কি আপনারা ভাবতে পারবেন? পারবেন না। আমিও তো ভাবতে পারছি না মানুষ এত নীলার নিচু স্বরে অভিযোগ গলায় আটকে গেল। সে খুব খুব করে কাশতে শুরু করলো। এরা এতটা নির্দয় যে এক ফোঁটা পানিও দেয় না। নীলার গলা শুকিয়ে মরুভূমি। খুব কষ্ট হচ্ছে, চোখ বেয়ে তেষ্টায়, ক্ষুধায় ঝরঝরিয়ে পানি পেয়ে পড়ছে। চোখ জোড়া নিভু নিভু হয়ে আসতেই দরজা খোলার আওয়াজ পেল। সে তাকানোর চেষ্টা করলো, কিন্তু ঝাপসা চোখে স্পষ্ট দেখতে পারছে না। তানহা সাথের ছেলেটার উদ্দেশ্যে বলল, দিয়ে আসো। বলেই সে পাশ থেকে একটা চেয়ার টেনে বসলো। ছেলেটা নীলার সামনে গিয়ে একটা খাবারের প্লেট আর 1 গ্লাস পানি রাখলো। সে ঝাপসা চোখে খাবারের প্লেট আর তানহার দিকে তাকাতেই সে বলে উঠল, তোকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না, আবার খুনি হতেও মনে সায় দেয় না, তাই এক প্রকার বাধ্য হয়ে বাঁচিয়ে রাখছি। দ্রুত খেয়ে নে। নীলার এমন কথায় কান্না পাচ্ছে। খাবার নিয়ে কখনো তাকে এমন করে কেউ বলেনি। উল্টো কত আদর যত্নে খাওয়ার জন্য বলতো। আর সাদিদ যেন পেট নীলার নয় তার, সব সময় তার খাবারের পেছনে পড়ে থাকতো। আর নীলা সে সময় মনে মনে কত শত রাগ পুষত। সুখের স্মৃতির পাতাগুলো মনে হতেই নীলার ঝাপসা চোখ জোড়া আবারও ঝাপসা হয়ে দাঁড়ালো। সে হাতের উল্টো পিঠ দিয়ে শুকনো খাবারের প্লেটটাই তুলে নিল। ঢক ঢক করে পুরো পানিটুকু খেয়ে নিল। গলা কাঠ হয়ে গিয়েছিল। ভাতের সাথে ডাল। নীলা প্রচণ্ড ক্ষুধায় সেটাই তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করলো। কিন্তু সেটা বেশিক্ষণ পারল না। 2 লোকমা খাবার মুখে দিতেই তার ভেতর থেকে সব গুলিয়ে উঠতে শুরু করলো। নীলার চোখ মুখ আচমকা কুঁচকে এলো। কিছু সময় নিজের সাথে কি হচ্ছে সেটা বুঝে উঠতে পারল না। মিনিট 2 পার হতে খাবারের প্লেটের উপরে গড়গড়িয়ে বমি করলো। পেটে কিছুই নেই। তারপরও লাগাতার 2বার বমি করে একেবারে নিস্তেজ হয়ে সে মেঝেতে মাথা হেলিয়ে দিল। চোখগুলো বন্ধ হয়ে আসলো। তানহা সহ সাথের ছেলেটা আকস্মিক এমন কাণ্ডে হতবাক। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে তাদের একটু সময় লাগলো। মুহূর্তেই তানহার ঘা গুলিয়ে আসলো।
বমির গন্ধে আর 1 সেকেন্ডও বসতে পারল না, নাক চেপে বাইরে বের হলো। বাইরে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে একজন মেয়ে গার্ড এগিয়ে আসলো। এতগুলো ছেলের মাঝে নীলাকে একা রাখতে তানহা অনিচ্ছুক, তাই সে এই ব্যবস্থা করেছে। আজকাল শত্রুও বোধ হয় এত ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পছন্দ করে, তাই তো এত নির্দয়তার মাঝেও একটুখানি চিন্তা। সে দ্রুত পায়ে কাছে এসে জানতে চাইল। ম্যাম আর ইউ ওকে? তানহা আরও কয়েকবার দম নিয়ে বলল, হ্যাঁ ঠিক আছি, কিন্তু ভেতরে মেয়েটা ঠিক নেই। বমি করে পুরো রুম গন্ধ বানিয়ে দিয়েছে, তার উপর নবাবজাদি খাবারও নষ্ট করেছে। মেয়েটা কিছুক্ষণ চুপ থেকে বলল, বোধহয় অতিরিক্ত ক্ষুধায় হঠাৎ খেয়ে বমি হয়েছে। 2 দিন যাবত তো তেমন কিছুই দেওয়া হয়নি, তাই। সে থেমে গেল। তানহা কটমট চাহনিতে তার দিকে তাকিয়ে রয়েছে। সে অপ্রস্তুত হলো, খানিকটা ইতস্তত বোধ হচ্ছে। কিন্তু নীলাকে সে দেখেছে, এমন মায়া ভরা একটা মেয়ের সাথে এত অত্যাচার তার সহ্য হচ্ছে না। কিন্তু সে নিজেও দুর্বল পেটের দায়ে এসব জঘন্য কাজ করতে হচ্ছে। কিন্তু মায়া তো এত সহজে কাটার নয়, তাই সে সাহস নিয়ে বলল, ম্যাম আবার কি নতুন করে খাবার দেব? না মানে দিয়ে দিও। তানহা আর দাঁড়ালো না, রাগ নিয়ে কথাটা বলে গটগট পা ফেলে বেরিয়ে গেল। মেয়েটা মৃদু হাসলো, তারপর নিজেই গিয়ে নীলাকে যতটুকু সম্ভব ফ্রেশ করতে সাহায্য করলো, আর কিচেনে গিয়ে নতুন করে খাবার আনলো। নীলার শুকনো মুখে মেয়েটার দিকে তাকাতেই সে ইশারায় খেতে বলল। শরীরটা বড্ড নিস্তেজ লাগছে, শরীরে যে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই সেটা নীলাও বুঝতে সক্ষম, তাই সে চুপচাপ খাবারের দিকে এগিয়ে গেল। কিন্তু প্লেটের ঢাকনা উঠাতে গেলেই খাবারের গন্ধে আবারও ভেতরটা মোচড় দিয়ে উঠল। শরীরটা একেবারে ছেড়ে দিয়ে সে তৃতীয়বারের মতো বমি করল। মাথাটা ঝিমঝিম করছে, সে দাঁড়িয়ে থাকতে পারল না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়তে নিলেই পাশ থেকে মেয়েটা এসে দ্রুত ধরল। সে নিজেও হতবাক। বর্তমান পরিস্থিতি বুঝতে তার সময় লাগলো, কিন্তু স্বাভাবিক লাগলো না। সে মাথায় চিন্তা নিয়েই নীলাকে ধরে মেঝেতে বসালো, তারপর গ্লাসের পানি এনে নাকে মুখে ছিটিয়ে দিল। কিন্তু তারপরও নীলাকে চোখ না খুলতে দেখে তার বুঝতে অসুবিধা হলো না যে নীলা জ্ঞান হারিয়েছে। সে দ্রুত মোবাইল বের করে কল লাগালো। ম্যাম তমা বলছি, মেয়েটার অবস্থা ভালো নয়, কিছু একটা করতে হবে, নতুবা খারাপ কিছু হতে পারে। কি বলতে চাচ্ছ তুমি? আপনি যাওয়ার পর সে আবারও বমি করেছে এবং সেন্স হারিয়েছে। আমি পানি দিচ্ছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। আমার মনে হয় ডাক্তার লাগ। তানহা মেয়েটির মুখের কথা ছিনিয়ে নিয়ে প্রচণ্ড রাগ আক্রোশ ভরা কণ্ঠে বলল, ইডিয়েট, মাথায় ঘিলু বলতে কিছু নেই। এই মুহূর্তে ডক্টরের কথা তুমি কোন মুখে বলো? জানো না ওইদিকে কি হচ্ছে? সরি ম্যাম, কিন্তু মেয়েটা এইভাবে থাকলে যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। আমি হয়তো আপনাকে সেটা বুঝাতে পারছি। তানহা কিছুক্ষণ নীরবতা পালন করলো, অতঃপর বেশ গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি ওর খেয়াল রাখো। তানহা কল কেটে দিল। তার মাথায় চিন্তার এসে ভিড় জমাচ্ছে। হ্যাঁ, একটু দুর্বলতা মানা যায়, কিন্তু এরকমভাবে বমি করার মানে কি? সে নিজেও তাকে এই অবস্থায় দেখেছে, সেজন্য হিসাবটা মেলানো আরও কষ্টকর। তানভীর আর অর্ণব সাদিদকে চেপে ধরে রয়েছে। রাগে তার ফর্সা বর্ণের শরীর লালচে হয়ে গেছে। সে অনবরত সাপের মতো ফুসফুস করছে। দুজনের সর্বোচ্চ শক্তি দিয়েও তাকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। সে আবারও রাগী স্বরে গর্জে উঠল, হ্যাঁ অফিসার, কি ভাবিস তুই নিজেকে? তুই যত বড় পোস্টে থাকিস না কেন, আবার পাখিকে নিয়ে বাজে কথা বলে তোর এই জিহ্বা আমি কেটে ছিঁড়ে দেবো। একজন আইনের লোককে এত বড় কথা বলায় মুহূর্তেই পুলিশ স্টেশনে হইচই লেগে গেল। যে অফিসারটাকে উদ্দেশ্য করে রাগের মাথায় সাদিদ এসে বলেছে, সে এসে এলো পাতারি সাদিদকে আক্রমণ করল। সাদিদ মুখ থুবড়ে মেঝেতে পড়েছে, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে হাতের মুঠি শক্ত করে পাল্টা মার দিতে গেলেই অর্ণব এসে সামনে দাঁড়ালো। সরে যা অর্ণব, আমিও দেখবে হারামি কি করতে পারে। আমার পাখিকে নিয়ে খারাপ কথা বলে আবার আমাকে আঘাত করা, সামনে থেকে সর। অর্ণব সরে দাঁড়ালো না, উল্টো দুইজনে জোর খাটিয়ে তাকে থানা থেকে বের করলো। গাড়িতে বসিয়ে দিয়ে তানভীরের উদ্দেশ্য অর্ণব বলে উঠল, সাদিকে কোনোভাবে বের হতে দিবে না, আমি 2 মিনিটে আসছি। বলে সে দ্রুত পায়ে থানার ভেতরে গেল। আল্লাহ না করুক আজকে খারাপ কিছু একটা ঘটে যেত। এখনও বিপদ পুরোপুরি কাটেনি। সাদিদের বর্তমান মানসিক অবস্থা আর তাদের সম্পূর্ণ পরিচয় জানিয়ে যদি কোনোভাবে ঝামেলা মিটিয়ে নেওয়া যায়, নতুবা আইনের লোকের সাথে এমন দুর্ব্যবহারের জন্য সাদিদকে কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে। সে দ্রুত পায়ে অফিসারের কাছে চলে গেল।
এদিকে সাদিত অনবরত গাড়ির দরজায় ঘুষি মেরে নিজের রাগ দমাতে চাইছে, কিন্তু কোনোভাবেই রাগটা যেন পড়ছে না। শরীর আগুনের মতো জ্বলছে তার। সে আচমকাই জোরে চিৎকার করে উঠল। পাখি? দরজা জানালা বন্ধ থাকাতে পুরো শব্দটা বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। সাদিদ মাথা হেলিয়ে দিল। তার নিজেকে বড্ড অসহায় অসহায় লাগছে। তানভীর তার ঘাড়ে হাত রাখল। অন্য সময় হলে থানার ভেতর সাদিদের পাগলামি নিয়ে দু চার কথা শুনিয়ে দিত, এই মুহূর্তে পারছে না। বিগত দিনগুলোতে এই ছেলেটার উপর দিয়ে কি যাচ্ছে সে স্বয়ং নিজে তার সাক্ষী। খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, নিজের যাবতীয় সব কাজ বাদ দিয়ে সে পাগলের মতো এখানে সেখানে নীলার খোঁজ চালিয়ে গেছে। রাস্তাঘাট, অলিতে গলিতে গিয়ে নীলার ছবি দেখিয়ে তাকে দেখেছে কিনা জিজ্ঞেস করেছে। বলতে গেলে আইনি সহযোগিতা ছাড়া ব্যক্তি হিসেবে কাউকে খুঁজে বের করার কোনো রকম গাফলতি করেনি। নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এখনও করছে। আজকে নীলাদের মিরপুরের বাসা থেকে বেরিয়ে সোজা পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট করতে এসেছিল। তার এখন ফ্যামিলির রেপুটেশন নিয়ে ভাবার সময় নেই। নীলাই তার জন্য সর্বপ্রথম, কিন্তু থানাতে এসে হলো আরেক ঝামেলা। পুলিশ অবশ্যই সবকিছু জেনে তারপর রিপোর্ট ফাইল করবে। সেই জন্যই নীলার সম্পর্কে সবকিছু জানতে চেয়েছে। সাদিদ কোনো মিথ্যা বলেনি। নীলার বিয়ের আসর থেকে নিখোঁজ ধরে চিঠির সবকিছু বলেছে। সব শুনে অফিসার প্রথমেই সাদিদের বোকা বলে আখ্যায়িত করে। আজকাল মেয়েরা তার প্রেমিক পুরুষের হাত ধরে অহরহ বিয়ের আসর ছেলে পালিয়ে যাচ্ছে। সেখানে নীলা চিঠি লিখে সব জানিয়ে যাওয়ার পরেও সাদিদের এমন মিসিং ফাইল করাতে হাসাহাসিও করছে। একসময় একজন নীলার নাম জড়িয়ে কটু বাক্য উচ্চারণ করতেই সাদিদের ধৈর্যের বাঁধ ভাঙে। চেপে রাখা রাগের বশে অফিসারের সাথে খারাপ ব্যবহার করে বসে। তানভীর ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। অতঃপর সাদিদের কাঁধে হাত দিয়ে ঝাঁকিয়ে বলল, কুল ডাউন ইয়ার, নিজেকে সামলা। পারছি না দোস্ত, আমি আর পারছি না। আমার পাখিকে ছাড়া আমি নিজেকে সামলাতে পারবো না। তাকে যে আমার ভীষণ প্রয়োজন। সাদিদের কণ্ঠ ধরে এসেছে। সে আর অর্ণবের আসার অপেক্ষা করতে পারল না। ধরা গলায় প্রচণ্ড রাগ নিয়ে বলল, গাড়ি ড্রাইভ কর। মানে? I said start the car. এতক্ষণের শান্ত সাদিদের হঠাৎ এমন গর্জনে তানভীর কিছুটা থমকে গেল। তাকে বিষয়টা পুরোপুরি বুঝতে না দিয়েই সাদিদ এক প্রকার ধাক্কিয়ে তাকে ড্রাইভিং সিট থেকে সরালো। সেকেন্ড সময় না ব্যয় করে গাড়ি স্টার্ট দিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। অপরদিকে ফাঁকা রোডে তানভীর ফেল ফেলিয়ে সাদিদের গাড়ি চলে যাওয়া দেখল। কি হলো বিষয়টা? সাদিদ প্রচণ্ড অস্থিরতায় গাড়ি ড্রাইভ করছে। নামে মাত্র শান্তি তার মাঝে নেই। এসি চলাকালীনও ঘেমে অস্থির। সে বাম হাতের শার্টের উপরের 3টা বোতাম খুলে দিল। তারপরও শান্তি লাগছে না। সে মাঝ রাস্তায় জোরে গাড়ি ব্রেক কষল। চোখগুলো ঝাপসা হয়ে যাচ্ছে। সে হাতের উল্টো পাশ দিয়ে চোখগুলো ঢলে দিল। তার বড্ড কান্না পাচ্ছে। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। কান্নাটা হয়তো তার সাথে বেমানান, তাই সে জোরপূর্বক নিজের কান্না চেপে রাখতে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কিন্তু কান্না দূর করতে পারলেও ভেতরের কষ্টটা যে দূর করতে পারছে না। কষ্টগুলো চেপে গিয়ে দম বন্ধ লাগছে। শেষ সম্বল হিসেবে সে পকেট থেকে ফোনটা বাহির করল। পুরো গ্যালারি ভরা নীলার বিভিন্ন মুহূর্তের স্মৃতি দ্বারা। অর্ণবের বিয়ের কার এই ছবির উপর এসে সাদিদ থামল। নীলাকে সাদিদ এখানে ওখানে দৌড়াদৌড়ির জন্য একটু বকা দিয়েছিল, আর সেটাতেই সে গাল, ঠোঁট, নাক ফুলিয়ে রেখেছিল। সাদিদ রাগ কমাতে গিয়ে উল্টো তার রাগ বাড়িয়ে দিয়েছিল। গাল দুটো জোরে টিপে ধরেছিল, আর তাতেই নীলা রক্তিম গালে সাদিদের উপর রণমূর্তি হয়ে দাঁড়িয়েছিল। ক্যামেরাওয়ালা তখনকার এই মোমেন্টটা তাদের অগোচরে ক্যাপচার করেছে। পরে সাদিদকে দেখাতেই সে চট করে নিজের কাছে সেটা সংরক্ষণ করেছিল। এখনও তার চোখের সামনে সেই ছবিটা। সে আঙুল দিয়ে নীলার রাগী মুখশ্রীতে নজর বুলাল। ভীষণ মায়া আর নিচু স্বরে বলল, প্রাণ পাখি, কোথায় তুমি? এখন তারা সবাই কিসব বলছে। তুমি বলো, তোমাকে নিয়ে এইসব কি আমি সহ্য করতে পারবো? কেন তারা বুঝতে চাইছে না? আমার পাখি কখনো তার সাদিদকে ছেড়ে যেতে পারে না। তুমিই বলো, পারে কি? সাদিদ কৃত্রিম মুখশ্রী থেকে কয়েক মুহূর্ত উত্তরের জন্য অপেক্ষা করল। তারপর নিজেই বলে উঠল, না, পারে না, কোনোভাবেই পারে না। আমার পাখি তার সাদিদকে ভীষণ ভালোবাসে। আমিও আমার পাখিকে ভালোবাসি, খুব 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 বেশি ভালোবাসি। ডক্টরের চোখে মুখে চিন্তার ছাপ। রোগী দেখতে এসেছে নাকি জীবন হারাতে এসেছে সেটা বোঝা মুশকিল। চারপাশে এত এত গার্ড দেখে তিনি ভয়ে শুকনো এক ঢোক গিললেন। নীলার শারীরিক কন্ডিশন জেনে তানহা এবং ইমরান দুইজনই এখানে হাজির হয়েছে। ইমরান এবার অধৈর্য গলায় বলে উঠল, এই ডক্টর, এতক্ষণ কি দেখেন? কি হয়েছে ওর? আপনি কে হন ওনার? তোর জম হই, যেটা বলছি সেটার উত্তর দে। সরি, আসলে শি ইজ প্রেগনেন্ট।
1.5 মাসের অন্তঃসত্ত্বা তিনি। ডক্টরের মুখ নিঃসৃত শব্দটা পুরো রুমের উপর দিয়ে যেন ভূমিকম্পের মতো প্রবাহিত হলো। নীলার দুর্বল চোখজোড়া বড় বড় হয়ে গেল। তার কাঁপা হাতটা মুহূর্তেই পেটের উপর এসে অবস্থান করল, আর গাল বেয়ে গড়াতে লাগলো নোনা জলের ধারা। তানহাও অবাক, নীলা প্রেগনেন্ট, কিন্তু কিন্তু কিভাবে কি? ইমরান নিজেও অবাক, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে তার শরীর রাগে কেঁপে উঠল। সে নিচু হয়ে মুহূর্তেই নীলার চুল টেনে ধরল। আচমকা এত জোরে চুলে টান পড়াতে নীলা ব্যথায় কুঁকড়ে গেল।